নমস্কার, নিউজ নয়ের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। উত্তর পূর্বে প্রচুর বৃষ্টি হয়েছে। এক্ষেত্রে রাজ্যে পশ্চিম ত্রিপুরা জেলায় হয়েছে সবচেয়ে বেশি বৃষ্টিপাত। সার্বিক পরিস্থিতিতে দল এবং প্রশাসন কাজ করছে একযোগে। যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত সরকার। শহর আগরতলার জলমগ্ন এলাকা এবং ত্রাণ শিবির পরিদর্শন শেষে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রবিবার সকাল থেকেই শহর আগরতলার জলমগ্ন এলাকা এবং ত্রাণ শিবিরগুলোর সরজমিনে পর্যবেক্ষণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে সরাসরি কথা বলেন সংশ্লিষ্টদের সঙ্গে, খতিয়ে দেখেন প্রশাসনিক সহায়তাও। উত্তর পূর্বাঞ্চলে প্রচুর বৃষ্টি হয়েছে। এক্ষেত্রে রাজ্যে পশ্চিম জেলায়ও হয়েছে প্রচুর বৃষ্টি। প্রাথমিক পর্যায়ে জল জমলেও পরবর্তী সময়ে সরে গেছে জল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে দেওয়া হয়েছে নির্দেশ, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আসামে শিলচর, তারপর অন্যান্য নর্থ ইস্টের বহু জায়গায় অরুণাচলে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। সেখানে তো আরও প্রচুর ওইখানে ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রিপুরা তো এখানে আজকে আমি এখানে এলাম ওয়েস্ট ডিস্ট্রিক্টে, কালকে এবং আজকে মিলে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের আগরতলা একটা সুবিধা হয়েছে। কালকে জল কিন্তু এখানে জমেছিল, কিন্তু দেখা গেছে জলটা কিন্তু সরে গেছে। অর্থাৎ বেশি পরিমাণে বৃষ্টি হয়েছে কিন্তু জলটা কিন্তু সরে যাওয়াতে একটা প্রমাণ হয়েছে যে জলের রাস্তা বেরিয়ে যাওয়ার রাস্তা কিন্তু ঠিক আছে। এটা নিয়ে অনেকে অনেক কথা বলছে। এখন অব্দি এটা আমরা বুঝতে পারলাম যে না, আমাদের কিন্তু একটা সন্দেহ হয়েছিল যে এত জল কী করে জমবে। দেখা গেল কিছুক্ষণ বাদেই জলটা কিন্তু বেরিয়ে গেল। তো এখন আজকে এলাম আমরা শ্রীলঙ্কা বস্তিতে গেছি, আরও কয়েকটা জায়গায় যাবো, প্রতাপপুর হয়ে যাবো, আমার বিধানসভার মধ্যে কয়েকটা জায়গা আছে সেখানেও আমরা যাবো। বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত প্রায় 24 থেকে 25টার মতো মানুষের যা খবর আছে। এখানে বিভিন্ন স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। মেডিকেল টিমকেও আমি বলেছি নিয়মিত যাতে এখানে আসে, পরীক্ষা নিরীক্ষা করে, হেলথে যাতে অসুবিধা না হয়, স্যানিটারির ব্যবস্থা যাতে ঠিক থাকে সেইভাবে নির্দেশ দিয়েছি। এবং আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট, এসডিআরএফ, এনডিআরএফ এরাও কিন্তু, এবং ভলেন্টিয়ার প্রধানমন্ত্রী যারা, ওরাও কিন্তু করছে। তো সব মিলে আমরা তো এই ধরনের দুর্যোগপূর্ণ অবস্থার মধ্যে আমরা সবসময় আমরা জানি এই অবস্থার মধ্যে আমরা কতটুকু রেডি আছি, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমরা সেইভাবে আমাদের প্রশাসন থেকে, আমাদের আগরতলা মিউনিসিপ্যালিটির তরফ থেকে, আমাদের যারা কার্যকর্তারাও আছে তারাও কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করছে। এখন কথা এদিকে জলমগ্ন এলাকাগুলো থেকে সংশ্লিষ্টদের নিরাপদ স্থানে চলে আসার আহ্বান রাখলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দল এবং প্রশাসন একযোগে কাজ করছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যে কোনো পরিস্থিতির জন্য সরকার তৈরি বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। যে সরকারি যে নির্দেশ থাকে সেই নির্দেশ মেনে ওনারা যেন একটা প্রপার যে জায়গা সেখানে যেন নিরাপদ যেন চলে আসে, এই আবেদনটা আমি আপনাদের মাধ্যমে ওদেরকে করতে চাই। পরে কিন্তু অসুবিধা হয়, অনেক প্রবলেম হয়। গত বছর আপনারা দেখেছেন কী অবস্থা হয়েছে। আমি একটা আবেদন রাখবো, যারা এখনও মাইকিং করছে বিভিন্ন জায়গায়, তারা যেন চলে আসে এবং এটা প্রপার আশ্রয়স্থল যেটা নিরাপদ স্থান কয়টা টিম কতজন টিমের আশ্রিত আছে অনেক জায়গায়। আমার একটু বললাম একটু আগে 24 থেকে 25টার মতো হয়তো আরও বেশি হতে পারে। তো সেই জায়গার মধ্যে প্রাক বর্ষা মরশুমের শুরুতে গত 3 দিনে 200 মিলিমিটারের উপর বৃষ্টিপাত হয়েছে শুধুমাত্র শহর আগরতলা। অপরদিকে বিশেষ করে পাহাড়ি এলাকার জলে সর্বোচ্চ বিপদসীমা দিয়ে বইছে আগরতলা লাইফ লাইন হাওড়া নদী। সার্বিক পরিস্থিতিতে আসন্ন বর্ষার মরশুম নিয়েই সবচেয়ে বেশি ভাবতে হতে রাজ্য সরকারকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শনিবার সন্ধ্যায় কয়েক ঘন্টার বৃষ্টির প্রভাব রবিবারও ভোগ করতে হয়েছে বিশেষ করে শহরের নিম্নাঞ্চলে সাধারণ মানুষকে। এক্ষেত্রে বিপর্যস্ত হয়ে পড়ে সাধারণ নাগরিক জীবন। শনিবার
শনিবার সন্ধ্যায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে রাজধানীর পার্শ্ববর্তী খয়েরপুর, চাঁদপুর, কাশীপুর, বলদাখাল, কাটাখাল এলাকা। রবিবারও এইসব এলাকার চারদিকে ছিল শুধু জল আর জল। ভয়াবহ পরিস্থিতি লক্ষ্য করা যায় আগরতলা চন্দ্রপুর এলাকা সহ পার্শ্ববর্তী এলাকায়। নিজের ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষ। এই ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রশাসন, জানিয়েছেন। মানে আমরা তো অনেক বছর ধরে এখানে বসবাস করছি, মানে এমন জল কোনো সময় পাইছেন? পাইছি, গতবার হয়ে গেছে। মানে গতবার থেকেও বেশি না কম? হালকা কম আছে। হালকা একটু কম আছে। কি ভাবছেন, জল কি বাড়তেছে না বাড়তেছে। এই জায়গাটার নাম কি ধরে? সাউথ চন্দ্রপুর। সাউথ চন্দ্রপুর। মানে এই লুকটুক সব বের হয়েছে তো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, আর সার্বিক মানে কেউ ঘরে বাকি আছে জল এমন না, সবার ঘরে জল। সবারই গেছে প্রায়। মানে কেমন অসুবিধা হয় আপনারা এক লাগে এই জলে? খুব অসুবিধা, খুব অসুবিধা। আর প্রশাসন থেকে কেমন সহায়তা করছে আপনারা? করতেছে আর বুট টুট যেতেছে সেদিকে? বুট দিচ্ছে। আপনি এখন কোথায় থাকতেছেন? কোন জায়গায় মানে আশ্রয় আমি নিচ্ছেন? আইবুছি বাড়ির থেকে, জল বাড়তেছে। মানে কোন জায়গায় আশ্রয় নেবেন বা কোন জায়গায় থাকবেন আপনারা? ক্যাম্পে ঠিক আছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে জাতীয় সড়কের উপর দিয়ে চলাচল বন্ধ হয়ে যায় সংশ্লিষ্ট এলাকায়। এক্ষেত্রে মৎস্য শিকারে নেমে পড়েন অনেকে। সার রাস্তা জল। এটা কোন জায়গাটা? এটা চন্দ্রপুর জাতীয় সড়কে। হ্যাঁ, কতটুকু জল আছে এদিকে? এদিকে কোমরে কিন্তু জল। এক জায়গা থেকে আয়ন জানা বেতলা সুদ বেশি। তবে জনজীবনের বিপন্নতার কঠিন এই সময়ে একে অপরকে সহায়তা করার জন্য রাখা হয়েছে আহ্বানও। এই যে দুর্যোগপূর্ণ পরিস্থিতি, সেই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সবাই সাধারণ মানবিক মূল্যবোধের আমাদের গুরুত্ব বুঝে আমাদের মানুষকে প্রত্যেকের পাশে দাঁড়ানো উচিত, প্রত্যেকের সহায়তা করা উচিত, সাহায্য করা উচিত, যাতে কোনো ধরনের দুর্ঘটনার মধ্যে কাউকে যাতে না পড়তে হয়। আমরা আশা করি যে অচিরেই কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে আমরা সবার সহযোগিতা চাই এবং সবাই আমরা মানুষের স্বার্থে, মানুষের এই পরিস্থিতিতে জনগণকে উদ্ধারের জন্য এবং জনগণের পাশে থাকার জন্য আমি বিনম্রভাবে অনুরোধ করছি যে সবাই এই সময়ে মানুষের পাশে থাকুন এবং মানুষকে সাহায্য করুন। জল কি কমছে? ঘণ্টাখানেকের বৃষ্টিতে একদিকে যেমন আগরতলার বিস্তীর্ণ এলাকায় প্রবেশ করেছে জল, তেমনি বিপন্ন হয়েছে সাধারণ নাগরিক জীবন। এই ধরনের পরিস্থিতি থেকে কবে তারা নিস্তার পাবে বা আদৌ নিস্তার পাবে কিনা তা জানা নেই চন্দ্রপুর, জামতলা, ইন্দ্রনগর, বলদাখাল, প্রতাপগড় ইত্যাদি এলাকার সাধারণ মানুষের। তাই বর্ষার মরশুম যেমন অন্যদের কাছে উৎসাহ উদ্দীপনার বিষয়, বিপরীত দিকে বর্ষার মরশুম অনেকটাই বিভীষিকা এই এলাকার স্থানীয় বাসিন্দাদের কাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বর্ষা মরশুম সামনে জেনেও অবৈজ্ঞানিক পদ্ধতিতে কভার ড্রেন তৈরির খেসারতকে দিতে হচ্ছে শহর আগরতলাবাসীকে। ঘণ্টাখানেকের বৃষ্টিতে যেখানে বানভাসী রূপ নিচ্ছে শহর আগরতলা, সেই ক্ষেত্রে স্মার্ট সিটি মিশনের স্মার্টনেস নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। বর্ষার মরশুম শুরু হতে স্মার্ট সিটি আগরতলা রূপ নিল সমুদ্রের। শনিবার সন্ধ্যায় কয়েক ঘন্টার বৃষ্টির খেসারত দিতে হয়েছে রবিবার পর্যন্ত। গত 72 ঘন্টা ধরেই সর্বোচ্চ বিপদসীমার কাছাকাছি বইছিল হাওড়া নদী। রবিবার সকাল থেকে বিপদসীমার সব ধরনের সূচক অতিক্রম করতে চাইছিল হাওড়া, আর তাতে বাড়িঘরে জল আটকে থাকে নিম্ন অঞ্চলগুলিতে। বিশেষজ্ঞদের বক্তব্য, আগে 100 মিলিমিটারের উপর বৃষ্টি হলে তবে রাজধানী আগরতলার অলিগলিতে জল দেখা যেত। এখন 40 মিলিমিটার বৃষ্টি হওয়ার পরে ভেনিস সিটির রূপ নিতে শুরু করে আগরতলা। গত 24 ঘন্টার হিসেবে রবিবার বেলা 12টা পর্যন্ত আগরতলা শহরে 137 মিলিমিটার বৃষ্টি হয়। সুতরাং এর থেকে সহজে অনুমেয় রাজধানী আগরতলার পরিস্থিতি। ভারী বর্ষণের কারণে মহকুমার বিভিন্ন স্থানে 4টি ত্রাণ শিবির খোলা হয়েছে। পশ্চিম ত্রিপুরা জেলায় ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছে 1300 পরিবার। বর্ষা শুরুর আগে আশঙ্কায় ছিলেন স্মার্ট লিমিটেডের দৌলতে শহরে চলছে অবৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণ। অন্যদিকে পুরো ব্যর্থতায় সময় অনুযায়ী পরিষ্কার হয় না ড্রেন গুলো, ফলে কয়েক ঘন্টার বৃষ্টিতে যা হওয়ার তাই জল প্রবেশ করেছে নতুন এলাকা গুলিতে। মৌলনগর জানাইছি মেম্বারে, এরপরে যে আরো এই রবীন্দ্রনগর জানাইছি, সবাই জানাইছি এটা ঠিক করে দিব, ঠিক করে দিব। আমার দুনিয়া
যা আমার দুনিয়া শেষ। তারা অভিযান তো তারা এই শাসনই দিতেছে। আচ্ছা আমি কই থাম কই খাম আমার এর চিন্তা নাই কোনো। আয় আমার লে 4 বার উঠছে জল। মানে এই বছরে না আগের এই বছর? বছরে 4 বার উঠছে, গেছে আবার 3 বার করে 4 বার করে উঠছে জল। তো ওই সময় তারা দেখছে না? তারা ইয়া দেখছে, দেখে দেখে তারা কইছে ঠিক করবো, এন করবো, তেন করবো। একদিন জলটা দেয়া কত মাটি তুলে দিয়া গেছে। এইরকম চলছে। এই জায়গাটার নাম কি তা? রবীন্দ্রনগর। সাধারণ নিয়ম অনুযায়ী জুনের প্রথম সপ্তাহেই রাজ্যে বর্ষা প্রবেশ করে, এটা সবার জানা। কিন্তু সব জেনে শুনেও আখাউড়া রোড, হরিগঙ্গা বসাক রোড, ফায়ার ব্রিগেড, দুর্গা চৌমুহনী রোড, ধলেশ্বর ইত্যাদি এলাকায় গত কিছুদিন ধরে ড্রেন নির্মাণের কাজ শুরু করেছে রাজ্য সরকার। ফলে বাড়ি বাড়ি এই এলাকার জল সরবার নেই রাস্তা। আর পুরোনো ড্রেনগুলো হয় না নিয়মিত সাফাই। তারও বিভিন্ন মোড়ে মোড়ে জমে আছে ময়লার স্তূপ। ফলে বৃষ্টির তো আর কোনো দোষ নেই, জল যাবে কোন পথে? তাই ঘন্টা খানেকের বৃষ্টিতেই ডুবে যাচ্ছে আগরতলা বলে অভিযোগ আগরতলাবাসীর। এই ক্ষেত্রে স্মার্ট সিটি মিশন প্রকল্পের স্মার্টনেস নিয়েও প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে নালিশ করলেন এক মহিলা। রবিবার বনমালীপুরে বিভিন্ন ত্রাণ শিবির পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সে সময় তার সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক গোপাল চন্দ্র রায়ও। মুখ্যমন্ত্রীকে কাছে পেয়েই মূলত খাবার নিয়ে তার কাছে নালিশ করেন ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া ওই মহিলার অভিযোগের নিষ্পত্তির জন্য সংশ্লিষ্ট আধিকারিকদের তৎক্ষণাৎ নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এখনো বর্ষা শুরু হয়নি। এতে যদি হয় এই অবস্থা, তবে আসন্ন বর্ষা মরশুমে কি রকম দুর্ভোগ পোহাতে হবে সাধারণ মানুষকে। এক্ষেত্রে ফুঁটু হয়ে গেছে ট্রিপল ইঞ্জিনের প্রচারের ফানুস। জলমগ্ন পরিস্থিতির প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। চলছে প্রাক বর্ষা, আর এতে দুর্ভোগের শিকার সাধারণ মানুষ। কি পরিস্থিতি হবে বর্ষার মরশুমে তা নিয়ে প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। নতুন নতুন ড্রেন নির্মাণের কাজ বর্ষার আগে সম্পন্ন করা কোনোভাবেই সম্ভব নয়। এক্ষেত্রে ন্যূনতম যেন পাম্পগুলো চালু থাকে তার ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। আসল বর্ষা শুরু হয়নি, জুনের শেষে নামবে। এটা প্রাক বর্ষাতে যদি এই অবস্থা হয়, আসল বর্ষায় কি হবে? এখন দেখছি বহু রাস্তায় নতুন করে ড্রেনের কাজ ধরছে, মাটি খুঁড়ে কোথাও কাজ করার জন্য জলের বাঁধ নির্মাণ করা হয়েছে। কি হবে ওই এলাকার লোকগুলোর? যাই হোক, যেগুলো ধরেছে দ্রুত শেষ করা দরকার, এবং তারা শত চেষ্টা করলেও এই বর্ষা নামার আগে এই জল যাওয়ার জন্য যে সমস্ত ড্রেন ব্লকড হয়ে আছে এগুলি করতে পারবে, এটা অসম্ভব, হিউম্যানলি ইম্পসিবল। আমি বলছি না এগুলি করতে হবে, কিন্তু আমি বলবো পাম্পগুলো যেন চালু থাকে। শহর আগরতলাবাসীকে জলমগ্নতা থেকে মুক্তি দেবার ট্রিপল ইঞ্জিনের প্রচার ফানুস ফুটো হয়ে বলেও অভিযোগ করেন রাজ্যের বিরোধী। দুদিনের ভিত্তিতে আগরতলা শহরের কাছে প্রধান রাস্তায় যেভাবে ঢুকলো, যে এই ট্রিপল ইঞ্জিনের সরকারের সমস্ত ফানুস এতে, যে 18তে এসে তৎকালীন মুখ্যমন্ত্রী বললেন আগামী বছর থেকে আর 1 ফোঁটা জল দাঁড়াবে না, আমরা সুপার স্মার্ট সিটি করে ফেলছি। কিন্তু এগুলো 7 বছরে, হ্যাঁ, আগরতলা শহর যেরকমভাবে পরিকল্পনা হয়েছে, লোক সংখ্যা বেড়েছে, এতে কিছু জল জমবে। বামফ্রন্টের সময় জমতো না তা নয়, কিন্তু তখন তারা যেরকমভাবে দোষারোপ করতেন, এবং
এই সরকার আসার পর যেরকমভাবে তাদের দাবি, তারা যেভাবে স্বর চড়িয়ে সাফল্য অর্জনের কথা নানাভাবে ফ্ল্যাক্স, পোস্টার, ডিসপ্লে বোর্ড দিয়ে প্রচার করতে শুরু করলো, ঠিক তার উল্টো। আসন্ন বর্ষা নিয়ে একদিকে যে সরকার ক্ষেত্রে সরকারকে আক্রমণ করার জন্য সার্বিকভাবে রাজনৈতিক দলগুলি, বিশেষ করে স্মার্ট প্রকল্পে জলমগ্নতা থেকে শহরবাসীকে মুক্তি দেওয়ার বিষয়টিতে সরকার সবচেয়ে বেশি আক্রমণ করছে বিরোধীরা। সার্বিক পরিস্থিতিতে জলমগ্ন আগরতলা নিয়ন্ত্রণ মৌসুমে রাজ্য সরকারের সবচেয়ে চ্যালেঞ্জ মনে করেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ। রিপোর্ট নিউজ নাও। বাড়ছে মনু নদীর জল, প্রেক্ষিতে বাঁশখালী কৈলাসহর জলমগ্ন শহরের সর্বশেষ পরিস্থিতি খতিয়ে দেখেন স্থানীয় বিধায়ক বীরজিৎ সিনহা। দীর্ঘদিন ধরে স্লুইস গেটগুলি কথা বললেও একটি কর্ণপাত করেনি প্রশাসন করেন বিধায়ক বীরজিৎ সিনহা। বৃষ্টি বাড়লে পরিস্থিতি আরো ভয়ানক হবে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন বীরজিৎ সিনহা। এখন ভয়াবহ রূপ ধারণ করেছে এবং শহরের বাইরে গ্রামাঞ্চলে জলমগ্ন হয়ে আছে, বাড়ি থেকে বেরোতে পারছে না, বাইরে প্রায় বুক পানি জল। প্রশাসন বিশেষটা ম্যানেজমেন্ট অবস্থা আরো করুন, ফান করা বেশিরভাগ নষ্ট, কারণ এবং শহরে জল ঢুকেছে, সুইচ গেটটা নষ্ট আছে, সুইচ গেটটা মেরামত করে না, যার ফলে জলটা লুধুয়া চা বাগানে 32 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে ইকো প্রকল্পের বরাদ দেওয়া হবে 3 মাসের মধ্যে। রবিবার লুধুয়া চা বাগান পরিদর্শন করে জানিয়েছে পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। পর্যটন নতুন দিগন্তে পার দক্ষিণ জেলার সবুজ পাহাড় জঙ্গল সাবরুম মহকুমা। এই অঞ্চলের অন্যতম ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য মোড়া স্থান লুধুয়া চা বাগানকে ঘিরে তৈরি হচ্ছে এই সম্ভাবনার ভিত। রবিবার শতবর্ষ প্রাচীন এই চা বাগান পরিদর্শনে এসে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত। দার্জিলিং থেকে কোনো অংশে কম নয় এই চা বাগান। এখানে 32 কোটি টাকা ব্যয়ে ইকো ট্যুরিজমের জন্য তৈরি করা হচ্ছে, জানিয়েছেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কি উদ্দেশ্যকে সামনে রেখে আজকে আপনার সাবরুম চা বাগানে, লীলাগড় চা বাগানে আসা স্যার? আজকে আমরা দক্ষিণ জেলার সাবরুমের লুধুয়া টি এস্টেটে সবাই মিলিত হয়েছি। এখানে আমাদের প্রাক্তন বিধায়ক আছেন শঙ্কর রায় মহোদয়, ডাইরেক্টর ট্যুরিজম আছেন, এখানকার এডিএম, এসডিএম, বিডিও, অন্যান্য যারা আমাদের দলের নেতৃত্বরা উপস্থিত রয়েছেন, অন্যান্য আধিকারিকদেরকে সঙ্গে নিয়ে এই লুধুয়া টি এস্টেটে ট্যুরিজম দপ্তরের তরফ থেকে আগামী দিনে আমরা ইকো ট্যুরিজমের উপর একটা বড় প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছি। প্রায় 32 কোটি টাকার একটা ডিপিআর তৈরি হচ্ছে, আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পাবে। এখানে ইকো ট্যুরিজমের উপর সমস্ত ফ্যাসিলিটি আমরা যেন প্রোভাইড করতে পারি, কারণ আপনারা জানেন যে পর্যটন দপ্তরের তরফ থেকে সারা রাজ্যের বিভিন্ন অঞ্চলগুলোতে পর্যটনের ক্ষেত্রগুলোকে আরও সুন্দরভাবে কিভাবে বৃদ্ধি করা যায়, অত্যাধুনিক সুযোগ সুবিধা কিভাবে প্রদান করা যায় এবং বহির্রাজ্য থেকে কিভাবে আরও পর্যটকদেরকে আকৃষ্ট করে এই রাজ্যকে বাইরের জগতে শোকেস করা যায়, সেই লক্ষ্যমাত্রাকে নিয়ে আমরা কাজ করেছি। এবং আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা পর্যটনকে আমরা একটা বিশেষ জায়গায় নিয়ে যাওয়ার পরিকল্পনা গ্রহণ করেছি, যাতে করে রাজ্যের বেকারদের কর্মসংস্থান বৃদ্ধি পাবে, আয় বৃদ্ধি পাবে এবং ত্রিপুরা রাজ্যেরও পর্যটনের মানচিত্রে একটা উল্লেখযোগ্য স্থানে আমরা নিয়ে যেতে পারবো। আগামী 3 মাসের মধ্যে প্রকল্পের বরাদ ডাকা হবে বলে জানিয়েছেন পর্যটন মন্ত্রী। থেকে 1.5 মাসের মধ্যে এই প্রজেক্টের টেন্ডার ফ্লোট করব এবং আশা করছি আগামী মাস 3 মধ্যে আমরা কাজ শুরু করতে পারব। খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই লুধুয়া টি এস্টেট আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে যদি আমরা সঠিকভাবে তৈরি করতে পারি তবে দার্জিলিং থেকে কোনো অবস্থাতে কম নয়। তো স্বাভাবিকভাবে ত্রিপুরা রাজ্যের মানুষ চাইছে যে রাজ্যের মধ্যে, রাজ্যের ভেতরেই এমন পর্যটন ক্ষেত্রগুলো গড়ে উঠুক যেখানে মানুষ তার বিনোদনের জন্য উপস্থিত হতে পারবে এবং তারা এসে আমোদ প্রমোদে সেখানে তারা নিজেদেরকে ব্যস্ত রাখতে পারবে।
তো সেই দিশায় আমরা কাজ করছি। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে ত্রিপুরা রাজ্যের পর্যটন শিল্প আমরা বিশ্বের দরবারে স্থান করে নেব, এই আশা আমরা করছি। লুধুয়া চা বাগানে গড়ে তোলা হবে একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র। থাকবে নৌকা বিহারের সুবিধাযুক্ত মনোরম জলাশয়, দর্শনীয় রুফ ব্রিজ, গাছের ছায়ায় গড়ে ওঠা গাজিবি ও বসার স্থান, শিশুদের খেলার জায়গা এবং প্রাকৃতিক পথ ধরে হাঁটার জন্য ট্রেল। পর্যটকদের জন্য থাকবে স্থানীয় হস্তশিল্প ও খাবারের সম্ভার। প্রকল্প বাস্তবায়ন হলে এই অঞ্চল শুধুমাত্র একটি সীমান্ত শহর হিসেবে নয়, বরং একটি আধুনিক প্রাকৃতিক পর্যটন কেন্দ্র হিসেবেও সারা দেশে পরিচিতি পাবে বলে আশাবাদী পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সময় ছোট্ট বিরতির সঙ্গে থাকুন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো এ সিঞ্জীবী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর আবারও স্বাগত। ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে মৃত্যু হলো বাংলাদেশি চোরা কারবারির। ঘটনা উত্তর জেলার রাঙ্গাউটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর সীমান্তে। ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে বিএসএফ এর গুলিতে নিহত হয়েছে এক বাংলাদেশি চোরা কারবারি। উত্তর জেলার রাঙ্গাওয়াটি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দেবীপুর সীমান্ত এলাকার এই ঘটনা শনিবার মধ্যরাতে। আমার নাম জয়ন্ত বৈদ্য, দত্তগ্রাম বাড়ি। আমার ছোটো ভাই কালকে আসরের বাজারও গেছে, বাজারও যাওয়ার পরে আর সে আবার বাড়িতে আর ফিরিয়ে আসছে না। তখন আমার ভাই সারা রাত্রে খোঁজ করছে, কিন্তু আমার বাইরে পাই নাই। আজকে সকালে জানলাম যে ইন্ডিয়া বিএসএফে গুলি করে আমার ভাই মারা গেছে। অথচ আমার ভাই কলাইশ্বর হসপিটাল আছে। এরপরে আমরা সকালে বিজিবির কাছে গিয়া জানাইছি, বিজিবি কইছে তারা জানছে না। অথচ এরপরে আমরা ফুলরা থানায় ইয়া জিডি করতে আসছি। তো এইটাই আমার আবেদন যে যত দ্রুত আমার বাইটারে যেন আমার হাতে পৌঁছানোর চেষ্টা আপনারা করেন। যেন আমি সরকারের কাছে জানাইতেছি যে আমার বাই লাশটা যেন অতি তাড়াতাড়ি যেন আমার বাই লাশটা যেন আমি বাংলাদেশও পাই। নিহত ব্যক্তির নাম প্রদীপ দেব, যিনি বাংলাদেশের কুমিল্লা জেলার নিশ্চিন্তপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এদিন রাতে দেবীপুর সীমান্তে টহলদারি চালানোর সময় সীমান্তের কাছে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন বিএসএফ জওয়ানরা। এরপর সন্দেহভাজনদের থামতে এবং আত্মসমর্পণ করতে বলা হলে বিএসএফ জওয়ানদের উপর হামলার চেষ্টা করে তারা। তখন আত্মরক্ষার্থে গুলি চালায় বিএসএফ। এতে গুলিবিদ্ধ হয়ে পড়ে যান প্রদীপ দেব। ঘটনার পর পালিয়ে যায় বাকিরা। পরে গুলিবিদ্ধ অবস্থায় প্রদীপ দেবকে উদ্ধার করে দ্রুত ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনার জেরে সীমান্ত এলাকায় চাঞ্চল্য ও সাময়িক উত্তেজনা ছড়ালেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে বিএসএফ। তবে যৌথভাবে বিষয়টি খতিয়ে দেখছে স্থানীয় প্রশাসন এবং বিএসএফ। সীমান্তে চোরাচালান রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছে বিএসএফ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
উদয়পুর ব্রহ্মাবাড়ি এলাকায় জাতীয় সড়ক অবরোধ করল সিএনজি বহনকারী ও অটো চালকেরা। জাতীয় সড়কের উপরে সিএনজি বহনকারী গাড়ি রেখে দেওয়ার অভিযোগে উদয়পুর ট্রাফিক ইউনিট থেকে গাড়ির চাকাতে লক লাগিয়ে দেওয়া হয়। ওই সময়ে উদয়পুর ট্রাফিক ইউনিটের ডিএসপি মৃণাল ক্রান্তি দাস সিএনজি বহনকারী গাড়ি চালককে গালিগালাজ করে অকথ্য ভাষায় বলে অভিযোগ সংশ্লিষ্টদের। প্রতিবাদী উদয়পুর মহকুমার সমস্ত সিএনজি স্টেশনে বন্ধ করা হয় গ্যাস বিতরণ। কিছুক্ষণ পরে অটো চালক এবং ছোট গাড়ি চালকেরা মিলে ব্রহ্মাবাড়ি এলাকায় অবরোধ করেন জাতীয় সড়ক। পরবর্তী সময়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। ডিউটিরত স্টাফ ছিল, ওনার সঙ্গে একটা ট্রাক ড্রাইভার একটা বিএবি কার্কেট যাচ্ছিল, বিএবি কার্কেটের সঙ্গে পুলিশ হয়ে যেত। তো পরে আমরা নিজের কথা বলে একটা সলিউশন। পুলিশের কোন আধিকারিক নাকি চালকদেরকে বাবা তুলে গালি দিয়েছে, এটা আমরা দেখছি। স্যার, আপনাদের পুলিশ দপ্তরের উদয়পুর আরকিপুর থানার একজন পুলিশ অফিসার, তার পেছনে একজন টিএসআর ছিল বিনা হেমলেটে, এই বিষয়টা কি বলবেন? অন ক্যামেরা সেটা এখনো আমার নজরে আসেনি, থাকলে আমরা এটা অ্যাকশন নেব। যে যা ট্রাফিক রুলস আছে সেই ট্রাফিক রুলস অনুযায়ী আমরা অ্যাকশন নিয়ে নেব। মদ্যপ অবস্থায় বিদ্যুৎ নিগমের বিশ্রামগঞ্জ কার্যালয়ে প্রবেশ করে কর্তব্যরত ম্যানেজার, জুনিয়র অপারেটর এবং হেল্পারদের শারীরিকভাবে নিগৃহীত করে দুষ্কৃতীরা। রবিবার সকাল 11টায় বিশ্রামগঞ্জ থানায় এসে অভিযুক্ত দীপক দেববর্মা, রিতেশ লস্কর এবং অনিন্দু দেববর্মার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন নিগমের আধিকারিকরা। 24 ঘন্টা মানুষকে বিদ্যুৎ পরিষেবা দেওয়ার পরেও যদি এইভাবে আক্রমণের সম্মুখীন হতে হয় তাহলে আমাদের নিরাপত্তা কোথায়, তা নিয়ে প্রশ্ন তোলেন সংশ্লিষ্ট বিদ্যুৎ নিগমের আধিকারিকরা। কল টল নাই, হঠাৎ করে 10টা-20 নাগাদ মদমত্ত 3 জন আইসে, সেরা আমার টেকনিক্যাল অফিসারে কলার দিয়ে বাইর করছে এবং স্টাফরে খুব বাজে গালিগালাজ করছে। সাবস্টেশনের বিজ্ঞান কন্ট্রোল রুমের স্টাফরে খুব গালিগালাজ করছে এবং ড্রাইভারকেও তো মানে ভাষায় প্রকাশ করা যায় না এমনভাবে গালিগালাজ করছে। তো এইভাবে তো করা ঠিক না। আমরা দিন রাত এই যে বৃষ্টির মধ্যে পরিষেবা দিয়েছি, ঝড় তুফানের মধ্যে রাত দিন আমরা নাইট বেসও আছে এবং ঝড় তুফানের মধ্যে এই বৃষ্টির মধ্যেও আমাদের স্টাফ সবাইকে পাবলিককে পরিষেবা দেওয়ার জন্য চেষ্টা করছে। বাট এইভাবে যদি পাবলিক আসে মদমত্ত অবস্থায় আসে যদি হামলা করে তাহলে আমাদের স্টাফের নিরাপত্তা কোথায় গিয়ে দাঁড়ালো? আমরা বাঙালির 12 মাসে 13 পার্বণের অংশ হলো জামাই ষষ্ঠী। তবে টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে ভেস্তে গেছে জামাই ষষ্ঠীর আনন্দ। এক্ষেত্রে ক্ষতির সম্মুখীন হয়েছেন ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ীরা। রবিবার ছিল বাঙালি পরিবারের এক বিশেষ উৎসব জামাই ষষ্ঠী। প্রতি বছর এই দিনে রাজধানী আগরতলার বাজার ও মিষ্টির দোকানগুলোতে জমজমাট ভিড় লক্ষ্য করা গেলেও এই বছর চিত্র ছিল একেবারেই ভিন্ন। টানা বৃষ্টি ও প্লাবন পরিস্থিতির জেরে জামাই ষষ্ঠীর উৎসবে পড়েছে ভাটা। রাজধানীর নামী মিষ্টি দোকানগুলোতে গ্রাহকদের আনাগোনা ছিল না তেমনটা। প্রতি বছরের মতো এবছরও তারা জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষ মিষ্টি প্রস্তুত করলেও তেমন বিক্রি হয়নি বলে জানিয়েছেন দোকানদাররা। প্রবল বৃষ্টির কারণে বহু মিষ্টির বিক্রি ঠেকেছে তলা। কারণ এই বৃষ্টি বৃষ্টি কাউকে বৃষ্টি বড় সমস্যা, বড় জল মাছ জল আসতে পারে না, মানে একদম খারাপ। অন্যান্য পাতো আপনাদের সাহায্য একদম আমরা সব ধরনের বৃষ্টি সব ধরনের মানে বৃষ্টির কারণে আপনার প্রচণ্ড প্রচণ্ড আমাদের একই চিত্র ধরা পড়েছে মাছ ও মাংসের বাজারেও। জামাই ষষ্ঠী উপলক্ষে বিশেষত মাছের বাজারে যে ভিড় দেখা যায় তা এবছর কার্যত দেখাই যায়নি। গত বছর যেখানে দিনে অন্তত কয়েক হাজার টাকার বিক্রি হতো, এবার তা আটকে গিয়েছে কয়েকশো টাকা। বছরে এই দিনটির জন্য আমরা অনেক প্রস্তুতি নেই, কিন্তু এবার বৃষ্টির কারণে মানুষ বাজারমুখী হয়নি। জামাই ষষ্ঠীর মতো দিনে এমন বেচা না থাকলে ব্যবসা কষ্টকর হয়ে যায় জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। চলনের আশা ছিল একটু ঠান্ডা অবস্থা ভালোই চলল, কিন্তু পরিস্থিতি আজকে বৃষ্টি কালকে বৃষ্টি বন্যার কারণে সবাই তো আতঙ্কের ভিতরে আছে। জামাই ষষ্ঠী করে অনেকের বাড়ির তো জল উঠতে অনেকের বাড়ির ভিতরে মাল টালের ভিতরে
মানে ঘরের মাল বাই করতে পারতেছে না, সবাই ভিতরে জলে একটা আতঙ্ক হয়ে দিচ্ছে সব দিকে। আমরা তো ব্যবসা ব্যবসাটা একটু মন্দা, খুবই খারাপ। আমরা এই বয়ে বয়ে মাল অল্প দেশীয় কম তুলছি, ব্রয়লারও কম তুলছি। বন্যা ও দুর্যোগের কারণে স্বাভাবিক জনজীবন ব্যাহত হওয়ায় উৎসবের আনন্দেও তার প্রভাব পড়েছে বলে মনে করছেন অনেকেই। এই ক্ষেত্রে ক্ষতিপূরণ বা বিশেষ সহায়তা পাওয়ার দাবিও সরকারের কাছে তুলেছেন ব্যবসায়ীরা। ত্রিপুরার বিভিন্ন এলাকায় টানা বৃষ্টির কারণে প্লাবন পরিস্থিতি তৈরি হয়েছে এবং বহু মানুষ আশ্রয় নিয়েছেন ত্রাণ শিবির। এই প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষ যেমন বিপাকে পড়েছেন, তেমনি প্রভাবিত ক্ষুদ্র ও মাঝারি অংশের ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।